মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘরবাড়ি দোকানপাট, নেই হতাহত, তদন্ত কমিটি গঠন। করোনায় অতি দারিদ্র্যের হার বেড়ে প্রায় দ্বিগুণ, কর্মহীন মানুষদের নিরাপত্তা জালের আওতায় আনার পরামর্শ। বিমানের বহরে আজ যুক্ত হচ্ছে নতুন উড়োজাহাজ ধ্রুবতারা, চলবে অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে। জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরে রাজি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রশাসনকে প্রক্রিয়া শুরুর নির্দেশ। আজ শুরু বঙ্গবন্ধু টি-20 কাপ, দুপুরে ঢাকা রাজশাহীর লড়াই, সন্ধ্যায় মুখোমুখি খুলনা বরিশাল। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। সোমবার রাতে লাগা আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। শেষ হয়ে গেছে, আমার দোকানে সবার চেয়ে বড় ছিল। মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুনে সব হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন এক নারী। 1 ঘন্টার আগুনে বসতবাড়ি দোকানপাট হারিয়ে নিঃস্ব কয়েকশো মানুষ। পোলাপান নামাইতে পারছি, জিনিসপত্র কিছু বার করতে পারি না। আগুন লাগছে ওই যে ওই পাড়া উজ্জ্বলের দোকানও আমার ঘরের সঙ্গেই, অটোমেটিক দোকানও কেউই নাই, দোকান বন্ধ ছিল, ওই দোকানে আগুন ধরছে। আমার ঘর বাড়ি টাকা পয়সা গয়নাগাটি যা ছিল ভাই সব পুড়ে গেছে, কিচ্ছু নিয়ে বাড়িতে পারি নাই, খালি আমার ছেলেটা নিয়ে আমি বেরিয়েছি। রাত 11:15টায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বস্তিতে থাকা প্রায় শতাধিক টিনশেড ঘর ও দোকানে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আসে ঘটনাস্থলে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় বেশিরভাগ ঘরই পুড়ে যায়। অপ্রশস্ত রাস্তা, পানির উৎসের অপ্রতুলতা আর উৎসুক জনতার ভিড়ে কাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। রাত 1টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে যারা বস্তিবাসী, এখানে তাদের যে ঘরের যে অবস্থান, এগুলো হলো টেম্পোরারি কাঠ, টিন এগুলো দিয়ে তৈরি থাকে সাধারণত। এবং এখানে কিন্তু তাদের পরিবারদের চলার জন্য যে সকল একটি বেআইনিভাবে ইলেকট্রিক লাইন আনা অথবা গ্যাস ব্যবহার করা, তো এগুলো কিন্তু সবসময় দেখা যায় যে কম বেশি আগুনের মূল কারণ থাকে। তবে স্পেসিফিকভাবে আগুনটা আমরা তদন্ত সাপেক্ষেই বলতে পারবো। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। গত 1 দশকে আরও অন্তত 3 বার আগুন লাগার ঘটনা ঘটেছে মহাখালীর এই সাততলা বস্তিতে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এখনকার পরিস্থিতি জানাবেন, জনপ্রতিনিধিদের কেউ সেখানে গিয়েছিলেন কিনা, আর আগুন লাগার কারণ সম্পর্কে কি নিশ্চিত হওয়া গেছে? ফায়ার সার্ভিস কি কিছু জানিয়েছে পরবর্তীতে? ফায়ার সার্ভিস এখনো কিছু জানায়নি, তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে আমরা কিন্তু এখানকার যে বৈদ্যুতিক লাইনগুলো সেগুলো কিন্তু আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি। তো এখানে যে 6টি বাড়ি পুড়ে গিয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ 6টা বাড়িতে মোট 165টি ঘর ছিল। ওই 6টি যে বাড়ি পুড়ে গিয়েছে ওই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখেছি যে এই 6টি বাড়িরই কিন্তু আলাদা বিদ্যুতের লাইন, অর্থাৎ বিদ্যুৎ সংযোগের যে মিটার, সেই মিটার কিন্তু আছে, অর্থাৎ ডিজিটাল মিটার আছে। তো সেক্ষেত্রে ধারণা করা যায় যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে যে আগুন লাগার সম্ভাবনা সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু অবৈধ যে বিদ্যুতের লাইন সেটি কিন্তু এই এলাকায় আমরা দেখতে পাইনি। অর্থাৎ যে কয়েকটি ঘর পুড়ে গিয়েছে, 6টি ঘর পুড়ে গিয়েছে, সেটিগুলিতে আমরা দেখতে পাইনি। এই 6টি ঘরে কিন্তু টোটাল 165টি রুম ছিল, যেটা আমাদেরকে এই বস্তিবাসীরা জানিয়েছেন। আর দোকান ছিল 26টি। এর মধ্যে একটি দোকান থেকে, একটি মুদি দোকানের থেকে আগুনের সূত্রপাত হয় এবং
এই মুদি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে যখন এখানকার বস্তিবাসীরা সেটি ঝাঁপ খুলতে শুরু করেন, ওই ঝাঁপ খোলার পরই তারা আগুনটা ছড়িয়ে পড়ে বলে কিন্তু তারা আমাদেরকে যেটি দাবি করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, নিম্নয়ের মানুষ, তারা নিঃস্ব হয়ে গেছেন। অর্থাৎ কেউ গার্মেন্টসে কাজ করেন, কেউ রং মিস্ত্রি, কেউ বা ড্রাইভার, এই জাতীয় মানুষ কিন্তু এখানে বসবাস করেন এবং তাদের প্রত্যেকেই কিন্তু আজ একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। তাদের দাবি অনুযায়ী তারা ঘর থেকে যে কাপড়ে বের হয়েছিলেন সেই কাপড়ই এখনো পরে আছেন, ঘর থেকে তারা কিছুই বের করতে পারেননি। অর্থাৎ তাদের ঘরে যে আসবাবপত্রগুলো ছিল প্রতিটি আসবাবপত্রই পুড়ে গিয়েছে এবং তারা মানে এই দুপুরবেলা যদি তারা কাপড় পরিবর্তন করতে চান তাহলে যে কাপড়টি পরতে হবে সেটিও তাদের কাছে নেই। অর্থাৎ প্রতিটি পরিবার এখানে আসলে নিঃস্ব হয়ে গেছে এক প্রকার বলা চলে। তো সকাল থেকে আমরা এখানে আছি, এখন পর্যন্ত কিন্তু কোনো জনপ্রতিনিধি এখানে এসে পৌঁছাননি, যে কারণে ক্ষতিপূরণ বা অন্যান্য যে বিষয়গুলো সেই বিষয়ে কিন্তু এখনও কোনো সুরাহা বা এখনও কোনো সংবাদ নেই। অর্থাৎ জনপ্রতিনিধিরা যদি এখানে আসেন কিংবা সরকারি কোনো সংস্থা এখানে আসে তো তখন যদি তারা ক্ষতিপূরণের আশ্বাস দেন তো সেই বিষয়গুলো আমি আপনাকে একের পর এক জানিয়ে দিতে পারবো। আর এখন পর্যন্ত এখানকার সংবাদ এটাই যে এখানকার প্রচুর মানুষ, অর্থাৎ 165টি পরিবার এখানে থাকতো, সেই 165টি পরিবারে যদি আমি জনসংখ্যা একটি পরিবারে 4 জন করেও গড়ে ধরি তো সেক্ষেত্রেও 700 থেকে 800 মানুষ কিন্তু এখানে বসবাস করে। আর যেহেতু 700 থেকে 800 মানুষ এখানে বসবাস করতেন এবং তারা প্রত্যেকেই আসলে এখন আগুন লাগার, যেহেতু আগুনটি খুব দ্রুত ছড়িয়ে গেছে এবং এই দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু তারা আর ঘরে ফিরতে পারেননি। অর্থাৎ যেভাবে গিয়েছেন তারা কিন্তু বাইরে থেকে সেই রাত থেকে সেভাবেই বাইরে রয়েছেন। তো জনপ্রতিনিধিরা আসবে, তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেবে, অর্থাৎ তারা নতুন করে বাঁচার সুযোগ পাবে, সেই অপেক্ষায় কিন্তু রয়েছে প্রতিটি মানুষ। এবং আমরা যাদের সঙ্গে এখন পর্যন্ত কথা বলেছি তাদের প্রত্যেকেই দাবি জানিয়েছে তাদের যে ক্ষতিটি হলো এই ক্ষতিটি যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এর পাশাপাশি আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, অর্থাৎ এখানে কিন্তু এটি কিন্তু স্বাস্থ্য বিভাগের জায়গা, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের জায়গা। সেই স্বাস্থ্য অধিদপ্তরের জায়গাটি আসলে এরা এই পরিত্যক্ত সরকারি জায়গাটিতেই কিন্তু কোনো রকম লিজ ছাড়াই কিন্তু এই বস্তিবাসীরা বসবাস করতেন এবং এখানেই কিছু মানুষ বাড়ি বানিয়েছিলেন এবং সেই বাড়িগুলো ভাড়া দিতেন। যাদের ঘর পুড়ে গিয়েছে এরকম 8 জন মালিকের বাড়ি ভাড়া দেয়া ঘরগুলোই কিন্তু এখানে পুড়ে গিয়েছে। অর্থাৎ এখানে যারা আছেন তিনি বাড়ির মালিক হন কিংবা ভাড়াটিয়া হন প্রত্যেকেই কিন্তু ছিন্নমূল মানুষ। অর্থাৎ যারা বাড়ির মালিক আছেন তাদেরও কিন্তু সেই বাড়ির দলিল বা কাগজপত্র নেই, আর যারা ভাড়াটিয়া আছেন তারাও কিন্তু এই বাড়িগুলিতেই এতদিন থেকেছেন। অর্থাৎ তারা এখন যেটি দাবি করছেন যে তাদের যদি দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো তাদের কিছুটা হলেও বেঁচে যাবেন। তো এখন পর্যন্ত সাততলা বস্তি থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। করোনার কারণে কেউ হারিয়েছেন চাকরি, আবার অনেকের কমেছে আয়, এতে বাড়ছে অতি দারিদ্র্যের হার। পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এই হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 20 ভাগের বেশি। এ অবস্থায় কর্মহীন মানুষদের চিহ্নিত করে নিরাপত্তা জালের আওতায় আনার কথা বলছেন বিশ্লেষকেরা। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, করোনায় নতুন করে যারা দরিদ্র হয়েছেন তাদের সুরক্ষা দিতে সচেষ্ট দরকার। দীর্ঘ 15 বছর ধরে করাইল বস্তিতে ফল বিক্রি করে আসছেন সুলাইমান হোসেন। মৌসুমি ফলের ব্যবসা দিয়ে ভালোভাবেই চলছিল 5 জনের সংসার। করোনায় বিক্রি কমে যাওয়ায় উপার্জন নেমেছে অর্ধেকেরও বেশি। তাই খরচ চালাতে না পেরে গ্রামে পরিবার পাঠাতে বাধ্য হয়েছেন তিনি। করোনার আগে ব্যবসা বাণিজ্য যাই করতাম না করতাম মাসে আমাদের একটা হাজিরা ছিল, কিন্তু করোনা আসার পর থেকে দেখা যাইতেছে যে আমরা 200-300 টাকা উঠাইতে আমাদের সমস্যা হইতেছে। তাছাড়া পরিবার নিয়ে চলতে বেশি একটা সুবিধা মনে হইতেছে না, পুঁজিটাই উঠানি যাইতেছে না। করাইল বস্তিতেই 4 জনের সংসার ছিল সুফিয়া বেগমের। গৃহকর্মীর কাজ করে চলছিল তার সংসার। তবে করোনায় কাজ না থাকায় তিনিও পরিবারের সদস্যদের পাঠিয়েছেন গ্রামের বাড়িতে। আগে 3টা কাজ করছি, রান্নার কাজই করছি, এখন একটা কাজ আছে। আবার বাদ হয়ে গেছে, ম্যাডামরা নিতেছে না, ওরা মনে করেন ভয় পায়। করোনার ধাক্কা খুব জোরে সোরেই লেগেছে নিম্ন আয়ের এসব মানুষের মধ্যে। কেউ হারিয়েছেন কাজ, কারো বা ব্যবসা নেমে এসেছে 20 ভাগে। এভাবে জীবন বাঁচানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি বলছে, করোনায় কাজ হারিয়ে শহরের কর্মজীবী মানুষের আয় কমেছে 80 ভাগ। এর ফলে যারা দারিদ্র্য সীমার উপরে ছিলেন তারাও বর্তমানে এ সীমার নিচে চলে এসেছেন। করোনার ধাক্কায় নতুন দরিদ্র হয়ে গেছে, এদের প্রয়োজনগুলো একটু ভিন্নভাবে চিন্তা করা দরকার।
পেশা ভিত্তিক আমাদেরকে চিন্তা করতে হবে। তো সেই জন্য এখন খুব বেশি প্রয়োজন আমাদের এই আক্রান্ত জনগোষ্ঠীর পরিসংখ্যানগত অবস্থাটা আরো ভালো করে বোঝা দরকার। পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী করোনায় অতি দারিদ্র্যের হার 20.5% আর দারিদ্র্যের হার বেড়ে হয়েছে 29%। আর পিপিআরসি ও বিআইজিডির জুন মাসের এক যৌথ গবেষণায় বলা হয় দারিদ্র্য বেড়ে 43% হয়েছে। সকল ক্ষেত্রে কিন্তু কাজের যে কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের শুরুর দিকে সেগুলো ফিরে আসছে। 50 লাখ পরিবার মানে 2 কোটি মানুষ ওই যে নগদ 2,500 করে দেওয়া হলো, এই সকল করেই আমরা এনাদেরকে ইকোনমিতে ফিরে আনার চেষ্টা করছি। এছাড়া শহর ও গ্রামে যারা নতুন করে দরিদ্র হয়েছেন তাদেরকেও সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে জরিমানা কাজ না হলে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে বৈদেশিক সহায়তার মধ্যে অনুদানের পরিমাণ 84% থেকে কমে মাত্র 3% নেমে আসায় স্বস্তি প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রীরা যোগ দেন বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, মাস্ক পরা বাধ্যতামূলক করতে সরকার আরও কঠোর হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। জরিমানার পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ম্যাসিভলি ফাইন করতেছে, অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের না হয় তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। হয়তো 1,000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5,000 টাকা করে দিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈদেশিক সহায়তা সংক্রান্ত প্রতিবেদনে মন্ত্রিসভাকে জানানো হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ায় বৈদেশিক সহায়তার মধ্যে অনুদানের পরিমাণ ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বৈদেশিক সহায়তার মধ্যে অনুদান ছিল 84 থেকে 86%। এখন সেই অনুদানের পরিমাণ কমে নেমেছে 3%। বৈদেশিক ঋণ যখন আপনার জিডিপির 40% বা তার উপরে হয়ে যায় তখন রিস্ক থাকে। কিন্তু আমাদের 2015-2020-এ আমাদের জিডিপির তুলনায় বৈদেশিক ঋণ হলো 15.47% এই বছর। আর বৈদেশিক ঋণ পরিশোধ আমরা করছি আপনার 5.5% জিডিপি। তো এটা যখন 20% পর্যন্ত আপনার সেফটি রেঞ্জ থাকে, কিন্তু আমরা অনেক নিচে আছি। এদিকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ও দুস্থ অসুস্থ শিল্পীদের আর্থিক সহায়তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,419 জন, যা গত 81 দিনের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 10 দিনের মধ্যে সংক্রমণ বেড়েছে 5 ভাগ। এদিকে করোনায় 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আসছে শীতকাল, একটু একটু করে কমছে তাপমাত্রা। এখনই ভয়ঙ্কর গতিতে হানা দিচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যুও। ঢাকা শিশু হাসপাতালে অক্টোবরের তুলনায় নভেম্বরে কোভিড রোগী বেড়েছে 4 গুণ। অক্টোবরের তৃতীয় সপ্তাহে সেখানে 6 জন ভর্তি থাকলেও নভেম্বরের একই সময়ে তা 33। গত মাসে করোনা ইউনিটে সিট খালি থাকলেও এখন ফেরত যাচ্ছেন রোগীরা। আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে উপসর্গবিহীন। তো উপসর্গ থাকলে আমরা বাইসের বাচ্চাগুলোকে আইসোলেটেড রাখতে পারি অথবা সাসপেক্টেড যে ওয়ার্ড সেখানে রাখতে পারি। উপসর্গবিহীন রোগীগুলোকে আমরা স্বাভাবিকভাবে রেখে দিই এবং আমরা দেখছি যে পাশাপাশি বেডগুলোতে এই সংক্রমণের হারটা বেশি। গত 24 ঘন্টায় 16,059 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,419 জনের। শনাক্তের হার 15.06 ভাগ। 10 দিন আগেও এই হার ছিল 10.78, অর্থাৎ 10 দিনেই সংক্রমণ বেড়েছে 5 ভাগ। গত এক সপ্তাহ ধরেই করোনা সংক্রমণ গড়ে 2,000-এর বেশি। এটা বাড়ছে সেটা সত্যি, কিন্তু এটা যেভাবে যেটার জন্য আমরা চিন্তা করছিলাম যে বাড়বে, সেটার জন্য আমরা চিন্তা করছিলাম যে শীতের সময় বাড়বে। কারণ যদিও আমাদের দেশের শীত
বিদেশের মতো শীত নয়, তারপর একটু হিউমিডিটিটা কমে, এবং যখনই হিউমিডিটিটা কমে তখনই কিন্তু একটু হলেও ভাইরাসগুলো একটু বেশি বিস্তার ঘট। দেশে করোনায় প্রথম মৃত্যু 18 মার্চ। এই সংখ্যা এখন ৬,৪১৬। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 28 জন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে। সব দিকেই আমরা মোটামুটি ভালো আছি, আমরা ভালো রাখতে চাই, সেটা সকলে মিলে কাজ করলে এটা সম্ভব হবে। করোনা বেড়ে গেলে পরে এটা কিন্তু সম্ভব হবে না। আমরা একটু বেখেয়ালি হয়ে গেছি, আমাদের চলাফেরাটা একটু বেখেয়ালি হয়ে গেছে, আমরা মাস্ক সেইভাবে পরছি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি না। দেশে এখন পর্যন্ত 4.5 লাখ মানুষের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের 1,32,000ই ঢাকায়। জেলা হিসেবে সবচেয়ে বেশি 8,367 রোগী কুমিল্লায়, আর কম শেরপুরে 512 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সিরাম ইনস্টিটিউট নিজ দেশে যে দামে করোনা টিকা দেবে, বাংলাদেশেও একই দামে পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে আগামী বছরের শুরুতে দেশের টিকা বিতরণ শুরু হতে পারে বলে জানান তিনি। সোমবার করোনায় বেসরকারি খাত বিষয়ক এক অনলাইন বৈঠকে এসব কথা বলেন সালমান এফ রহমান। সিএসএমই খাতে করোনার ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে বলে বৈঠকে জানান বক্তারা। ভ্যাকসিন তৈরির পর প্রথম দফায় বাংলাদেশকে 3 কোটি ডোজ সরবরাহ করবে ভারতের সিরাম ইনস্টিটিউট। প্রতি মাসে 50 লাখ ডোজ করে দিতে পারবে বলে জানিয়েছে তারা। এই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ লক্ষ্যে নভেম্বরের প্রথম দিকে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। চীনের করোনা ভ্যাকসিনের দাম ধরা হয়েছে $60। যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার দাম পড়বে প্রায় $40। এদিকে অক্সফোর্ডের করোনার টিকার ভারতের সিরাম ইনস্টিটিউট দিবে $5। ভারতকে যদি আরও কম দামে সরবরাহ করা হয় তাহলে সেই একই দামে বাংলাদেশও পাবে টিকা। করোনায় বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে এক অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদকদের সাথে যোগাযোগ চলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই তার সংগ্রহ বিতরণ শুরু হবে। আমরা $5 পেয়েছি এবং এগ্রিমেন্ট আছে যে যদি সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ান গভর্নমেন্টটাকে কম দামে দেয়, যেই দামে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিবে ঠিক সেই দামে আমাদেরকেও দিতে হবে। যদিও আমরা এখন এই রেটে বুক করেছি, যদি দেখা গেল তে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের সাথে কম দামে কিনতেছে তাহলে সে দামে বাংলাদেশ গভর্নমেন্টকেও দিবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, প্রণোদনার অর্থ বড় প্রতিষ্ঠানগুলো পেলেও ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা এখনও তেমন সুবিধা পাচ্ছেন না। রাজস্ব আদায় বাড়াতে কর জমা প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং আধুনিক করার তাগিদও দেন তারা। মুক্ত বাণিজ্য সুবিধা নিতে চীন, জাপান, অস্ট্রেলিয়া সহ 15 দেশের আরসিইপি জোটে বাংলাদেশেও যুক্ত হওয়া প্রয়োজন বলেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশে যদি একটা জাপান থেকে একটা কোম্পানি ইনভেস্ট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অথবা চায়না থেকে ইনভেস্টমেন্ট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, ওনারা কিন্তু রিজিওনাল ব্লকের যে অ্যাডভান্টেজগুলো ছিল ওটা কিন্তু পাবে না। অন দ্য আদার হ্যান্ড, ওনারা যদি এখন কাম্বোডিয়া যায় অথবা ভিয়েতনামে যায়, ওনারা জানে যে ট্রেড ব্লকে যখন ওখানে সেট আপ করবে তখন ওরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে, প্রফেশনাল অ্যাক্সেস পাবে, ওনারা কিন্তু ওখানে যাবে। লক্ষ্যমাত্রা ধার্য করে বিভিন্ন যে জায়গায় ট্যাক্সের, ইনকাম ট্যাক্স হোক, ভিএটি হোক, সেই সব জায়গায় লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হচ্ছে অফিসারদের, তাদের জনে। তারা কিন্তু এমনভাবে মানে ট্যাক্স আদায় করতে যাচ্ছেন অনেক সময় অযৌক্তিক, এবং অনেক ট্যাক্স পেয়াররা কিন্তু সংক্ষুব্ধ হচ্ছেন। দেশীয় শিল্পের সুরক্ষা প্রয়োজন, তাই এখনই আরসিইপি জোটে বাংলাদেশ যুক্ত হলে তার সুফল পাওয়া যাবে না। তাই ব্যবসায়ীদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সালমান এফ রহমান। You are going to get duty free access into that market, বুঝলাম, কিন্তু তার সাথে সাথে আপনার মার্কেটেও তাদেরকে কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে হবে। বাংলাদেশি বেসরকারি খাত আছে, তাদের কাছে কিন্তু আমি সবসময় এখন অনুরোধ করতেছি, আমি বলতেছি কি আপনাদেরকে এখন আপনাদের এফিসিয়েন্সি লেভেলটা বাড়াইতে হবে, সো দ্যাট আপনি প্রতিযোগিতা করে টিকতে পারবেন। করোনার প্রণোদনার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং বিতরণের গতি বাড়াতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানানো হয় অনুষ্ঠানে।
কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। ঢাকা বরিশাল নৌরুটের লঞ্চে বাড়ছে চুরি, ছিনতাই, হত্যা, আতঙ্কে যাত্রীরা, নিরাপত্তা জোরদারের পরিকল্পনা। এখনও বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় চালু করেনি গুগল, ইউটিউব, কড়া পদক্ষেপ নিয়ে বাধ্য করার দাবি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আজ যুক্ত হচ্ছে নতুন -8-400 উড়োজাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম দিয়েছেন ধ্রুবতারা। এতে আছে ভাইরাস ধ্বংসকারী হেপা ফিল্টার প্রযুক্তি, যা যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করবে। অভ্যন্তরীণ এবং ভারত ব্যাংককের মতো স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে চলবে ধ্রুবতারা। কানাডার এয়ারক্রাফট নির্মাণ প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি -8-400 উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। মঙ্গলবার দুপুর 3টায় এটি পৌঁছবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা 3টি উড়োজাহাজের প্রথমটি ধ্রুবতারা, বাকি দুটি আসবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এটি বাংলাদেশের প্রথম বিমান যাতে ব্যবহার হয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র 4 মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংস করে উড়োজাহাজের ভেতরের বাতাস সম্পূর্ণ বিশুদ্ধ করতে সক্ষম। এই হেপা ফিল্টারিংয়ের কারণে 4 মিনিটের মধ্যে আপনার ভেতরের বাতাসটাকে বিশুদ্ধ করে ফেলে। এই জন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো সমস্যা এখানে হয় না। যাত্রীরা এটাতে খুবই কমফোর্টেবল এবং আজকাল এই যে কোভিডকালীন সময়ে এটি অনেক নিরাপদ আমরা মনে করছি। নতুন উড়োজাহাজটিতে আসন সংখ্যা 74টি, চলবে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে। এই ছোট এয়ারক্রাফটগুলো দেখা যাচ্ছে 2-3 ঘন্টার বেশি উঠতে পারে না। অভ্যন্তরে তো অবশ্যই চালাবো, এর বাইরেও আমাদের যে স্বল্প দূরত্বের যে আন্তর্জাতিক রুটগুলো আছে সেখানেও আমরা চালাবো, যেমন কলকাতা, দিল্লি, চেন্নাই, এমনকি এই পরিকল্পনায় আছে যে আমরা ব্যাংককেও আমরা চালাতে পারি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে বিমানে যাত্রী সংখ্যা কমেছে, তাই লোকসান ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে ছোট আকারের এই উড়োজাহাজগুলো। করোনার সময় সারা বিশ্বে যে এভিয়েশনের ধস নেমেছে, এই ধসের সময় এই ছোট ছোট এয়ারক্রাফটগুলো অনেক কার্যকর ভূমিকা রাখতে পারবে, বিশেষ করে ডোমেস্টিকে এবং রিজিওনাল রুটগুলোতে। সো আমি মনে করি যে -8-এর যে সংযুক্ত হওয়াটা এটা একটা ভালো লক্ষণ। নতুন -8টি যুক্ত হলে বিমান বাংলাদেশের মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে 19। এর মধ্যে 14টি নিজস্ব এবং 5টি ভাড়ায় আনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বরিশাল নৌরুটে বিলাসবহুল লঞ্চে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা। গত 4 বছরে ঘটেছে 4টি খুনের ঘটনা। যাত্রীদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় দিন দিন অনিরাপদ হচ্ছে লঞ্চ যাত্রা। এ অবস্থায় নিরাপত্তা জোরদারে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। গত 14 সেপ্টেম্বর পারাবত 11 লঞ্চের কেবিন থেকে উদ্ধার হয় এক নারীর মরদেহ। 17 নভেম্বর সুন্দরবন 11 লঞ্চের 4র্থ তলায় পাওয়া যায় আরেক যুবকের মরদেহ। এর আগে 2016 সালের 16 আগস্ট পারাবত 10 লঞ্চের কেবিনে এক গৃহবধূ এবং 2019 সালের 20 জুলাই সুরভি 8 লঞ্চে মেলে এক তরুণীর মরদেহ। সবাই হত্যাকাণ্ডের শিকার। যাত্রীদের অভিযোগ, দুর্বল নিরাপত্তার সুযোগে হত্যাকাণ্ডের নিরাপদ জায়গা হিসেবে বিলাসবহুল লঞ্চগুলোকে বেছে নিচ্ছে অপরাধীরা। এছাড়া চুরি, ছিনতাই আরেক বিড়ম্বনার কারণ। এসব ঘটনায় লঞ্চ যাত্রা নিয়ে উদ্বিগ্ন তারা। এই জায়গার লঞ্চে আর কি সিকিউরিটির প্রয়োজন, কিন্তু সিকিউরিটি সেইভাবে দিচ্ছে না। মালিক পক্ষ যেহেতু তাদেরও কিছু মনে হয় পয়সা বাঁচায়, তারা ওই 3 জন বা 4 জনের দিয়ে এবং তাদের যে কেবিন দেয় সেই কেবিনও তারা বিক্রি করে দেয়। একসময় প্রতিটি লঞ্চের নিরাপত্তায় 10 জন আনসার সদস্য থাকলেও নানা অজুহাতে 2006 সাল থেকে সেই সংখ্যা দাঁড়ায় 3 জনে, যা দিয়ে একটি লঞ্চের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। 3 জন সিকিউরিটি আছে, এটা পালাক্রমে 1 জন করে ডিউটি করি। দেখা যাচ্ছে এই লঞ্চটা 4 তলা, আমরা নিচতলায় যদি অবস্থান করি এক্ষেত্রে 4 তলায় কী হইতেছে সেটা দেখা সম্ভব হয় না। নামে মাত্র যেসব নিরাপত্তা কর্মী নিয়োজিত আছে তারা যাত্রীদের নিরাপত্তার জন্য নয়, বরং মালিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় যেমন
কেউ টিকিট করে উঠছে কিনা, টাকা গুনাগুনি ইত্যাদি ইত্যাদি কাজে ব্যস্ত থাকে। দুর্ঘটনার পর কর্মকর্তারা নড়ে বসলেও শেষ পর্যন্ত কোনো সমাধান খুঁজে পান না তারা। বারবার আশ্বাস ছাড়া সবকিছুই থেকে যায় কাগজে কলমে। লঞ্চ মালিকদের মিটিং করে একটা সিদ্ধান্ত উপনীত হবে যে মিনিমাম 10 জন বা 7 জন এই ধরনের আনসার বাহিনী যাতে লঞ্চে মোতায়েন থাকে এবং সিকিউরিটি বিষয়টা এনশিওর হয়। ঢাকা বরিশাল রুটে নিয়মিত চলাচল করে 30টি বিলাসবহুল লঞ্চ। বছরে এসব লঞ্চে যাতায়াত করেন 1 কোটিরও বেশি যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোল্ডেন মনিরের 25টি ব্যাংক হিসাব পাওয়া গেছে, যাতে এখনও 412 কোটি টাকা রয়েছে। এসব টাকার উৎস খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া তাকে যারা মদত দিয়েছেন তাদের বিষয়েও অনুসন্ধানে নেমেছে পুলিশ। সংস্থাটির দাবি, প্রথম দিনের রিমান্ডে মনিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদিকে গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের অবৈধ সম্পদের অনুসন্ধান শেষ করেছে দুদক। সম্পদ বিবরণী নোটিশ জারি করে অনুসন্ধান প্রতিবেদন জমা হয়েছে দুদকে। র্যাবের 3 মামলায় 11 দিনের রিমান্ডে আছেন গোল্ডেন মনির। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে জমি দখলের বিষয়টি অনেকটাই স্বীকার করেছেন পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মদতদাতা ও সিন্ডিকেটের বিষয়েও তথ্য দিয়েছে মনির। এ নিয়ে আরও খোঁজ শুরু হয়েছে। এছাড়া রাজনৈতিক কোনো নেতাকে মনির টাকা পাঠাতেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তার পৃষ্ঠপোষক কারা কারা মূলত একটি সিন্ডিকেট তৈরির মাধ্যমে তাকে এত সুযোগ সুবিধা দিল, এবং তার রাজনৈতিক সহযোগী কারা বা তার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে সে কাউকে এইভাবে অর্থ পাঠাতো কিনা, এই প্রতিটা বিষয়ে আমরা অবশ্যই আমাদের তদন্তে আমরা নিয়ে আসব। এদিকে মনিরের 25টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে র্যাব। সেখানে 518 কোটি 20 লাখ টাকা লেনদেন করেছেন তিনি। এখনও 412 কোটি 2 লাখ টাকা ব্যাংকে জমা আছে। সংশ্লিষ্ট সংস্থার কাছে এসব তথ্য সরবরাহ করবে র্যাব। সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ে যেটা কি বলা হয়ে থাকে ব্যাংক লোন, এবং সব মিলিয়ে আমরা দেখেছি তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক হাজার 1050 কোটি টাকার উপর। 2018-19 অর্থ বছরে গোল্ডেন মনির যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন তাতে অসন্তুষ্ট রাজস্ব বিভাগও। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের রামুর ঈদগড়ে প্রায় ঘটছে সড়ক ডাকাতি। কখনো কখনো মুক্তিপণের জন্য পথচলতি মানুষকে অপহরণ করে ডাকাতরা। গত মাসে ডাকাত দলে গুলিতে নিহত হয় চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী জনি দে। এরপর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসলেও বন্ধ হয়নি ডাকাতি। আঁকাবাঁকা এই সড়ক চলে গেছে কক্সবাজারের ঈদগড় ও বান্দরবনের নাইকুঞ্চড়ির বাইশারি ইউনিয়নে। এই 2 ইউনিয়নের আয়তন প্রায় 180 বর্গ কিলোমিটার, যার বেশিরভাগই পাহাড়ি এলাকা। সড়কে আছে চড়াই উতরাই, 2 পাশ জুড়ে ঘন গাছপালা। এই সুবিধার কারণে এখানে সক্রিয় কয়েকটি ডাকাত দল। শুধু ডাকাতি নয়, সুযোগ বুঝে অপহরণ করে ডাকাতরা। গত 1 বছরে এই সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা কমপক্ষে 50টি। অপহরণকারীরা আমাদেরকে অপহরণ করে নিয়ে যায় চোখ বন্ধ করে, গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার পর অনেক অত্যাচার নির্যাতন করার পরে ওখানে তাদের ইচ্ছা মতো আমাদেরকে মারধর করলো এবং মুক্তিপণ টাকা আদায় করার জন্য বাড়ি থেকে দেওয়ার জন্য বলছে। সচেতন মহল মনে করছে, আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব না দেওয়ার কারণেই ঘটছে ডাকাতি, অপহরণ। তবে পুলিশ বলছে, ডাকাতি বন্ধে ওই সড়কে বাড়ানো হয়েছে নজরদারি, গোয়েন্দা তৎপরতা। এগুলো কিন্তু আজকে একদিনের না, এগুলো বহু সময় ধরে হয়ে আসছে। আমরা প্রায় সময় এরকম ঘটনা শুনছি। তবে আগে যদি আইনশৃঙ্খলা বাহিনী একটা কার্যকর পদক্ষেপ নিত, তাহলে আমার মনে হয় এটি কমে আসতো অথবা নিয়ন্ত্রণে চলে আসতো। পুলিশের টহল আমরা জোরদার করেছি, আমরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করছি, এর পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছি। এদেরকে গ্রেপ্তার করার জন্য বা এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের কৌশল আমরা নির্ধারণ করছি। গত 8 অক্টোবর এই সড়কে ডাকাতের গুলিতে নিহত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী জনি দে। এর আগে 2009 সালে একই সড়কে ডাকাতের হাতে প্রাণ হারায় পুলিশ সদস্য সুসময় চাকমা। ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত যুবলীগের বহিষ্কৃত নেতা কাজী আনিসে প্রায় 100 কোটি টাকার অর্থ সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের নির্দেশে সম্প্রতি তার সম্পদ জব্দ করা হয়। অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্ত ক্যাসিনো কাণ্ডের আরেক হোতা যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত বছর দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
বেরিয়ে আসে যুবলীগ নেতার পরিচয়ের আড়ালে ক্যাসিনো গডফাদারদের নাম, যাদের মধ্যে কাজী আনিস ও খালেদ মাহমুদ ভূঁইয়া অন্যতম। সম্প্রতি কাজী আনিসের প্রায় ১০০ কোটি টাকার অর্থ সম্পদ জব্দ করেছে দুদক। এর মধ্যে আছে রাজধানীর কলাবাগানে ৫তলা বাড়ি, ধানমন্ডি ও ওয়ারীতে ২টি ফ্ল্যাট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে ৩টি দোকান ও ১৩০০ স্কোয়ার ফিটের স্পেস, গুলশানে ২টি দোকান। এছাড়া কেরানীগঞ্জে ৪০ কাঠা জমি, গোপালগঞ্জের মুকসুদপুরে, বোয়ালিয়ায় বিলাসবহুল বাড়ি, একটি পেট্রোল পাম্প ও ১৫ বিঘা জমি। বিভিন্ন ব্যাংকে কাজী আনিসের ৫০ কোটি টাকার লেনদেনের তথ্যও পেয়েছে দুদক। সবগুলাই তদন্তাধীন আছে এবং আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা আশা করি খুব শীঘ্রই সেগুলো তদন্ত প্রক্রিয়া শেষ হবে। এছাড়া ৮ কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বহিষ্কৃত আরেক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আজ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন আজকে। ক্যাসিনো কাণ্ডের সব মামলায় অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এর মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর ১০ নম্বর করে থাকবে মোট ২০ নম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা বিবেচনায় এবং জনসমাগম কমাতে এবারের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ভর্তির আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার সময় এখনও নির্ধারিত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা পরবর্তীতে অবহিত করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খাগড়াছড়ির রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন সহ ৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। সোমবার রামগড় থানায় মামলাটি করেছেন তার ছোট ভাই কাজী শাহেদ। রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন, গত ১৫ নভেম্বর রাতে সোনাইপুল এলাকা নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে মেয়রের ছোট ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এ সময় একজন গুলিবিদ্ধ ও অপরজন মাথায় আঘাত পান। এ ঘটনার জেরে মেয়রের ছোট ভাই কাজী শাহেদ ও কাজী শিপন বাদী হয়ে পাল্টাপাল্টি মামলা করেছেন। এতে মেয়রসহ ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। কথা শুনছে না গুগল, ইউটিউব, নেটফ্লিক্সের মতো টেক জায়ান্টরা। ফেসবুক ছাড়া কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশে এজেন্ট নিয়োগ কিংবা আঞ্চলিক কার্যালয় চালু করেনি। এসব প্রতিষ্ঠানকে আবারও চিঠি দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে বিশ্লেষকরা বলছেন, কড়া পদক্ষেপ না নিলে বাধ্য হবে না ওইসব প্রতিষ্ঠান। রুচির পরিবর্তন, দেশীয় শিল্প সংস্কৃতির প্রতি অনীহায় বিনোদন প্রেমীরা ঝুঁকছেন নেটফ্লিক্স, অ্যামাজন, হইচইয়ের মতো ডিজিটাল মাধ্যমে। ফেসবুক, ইউটিউব, গুগল, ইমোর মতো সামাজিক মাধ্যম হয়ে উঠেছে বিজ্ঞাপন প্রচারের বড় ক্ষেত্র। আবার শিশু কিশোরদের অনেকেই যুক্ত হচ্ছে বিভিন্ন গেমিং সাইটে। অনলাইনে এমন নানা সেবার মূল্য পরিশোধ হচ্ছে ডলারে, যা দেশের বাইরে যাচ্ছে বৈধ অবৈধ দুই উপায়ে। এসব লেনদেন থেকে রাজস্ব আদায়ে ভ্যাট আইন সংশোধন করে সরকার, যার আওতায় বাংলাদেশে অফিস স্থাপন বা এজেন্ট নিয়োগে গত ডিসেম্বরে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় বিটিআরসি। এতে সাড়া দেয় শুধু ফেসবুক। সোমবার এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোকে আবারও চিঠি দিতে বিটিআরসিকে অনুরোধ জানায় এনবিআর। ডিপ্লোম্যাটিক চ্যানেলে, আমাদের পার্সোনাল চ্যানেলে চেষ্টা করতেছি, কারণ ওদের কথা শুনবে এই মর্মে কোনো আইন কানুন নাই। চেষ্টা করে যাচ্ছি, তারা এখানে ব্যবসা করতেছে, তারা বিভিন্ন এডের মাধ্যমে কিছু পয়সাও পায়, বার্গেনিং করে কিছু করা যায়। এটা অনেক লং প্রসেসের ব্যাপার। বিশ্লেষকেরা মনে করেন, আইন মেনে চলতে এসব প্রতিষ্ঠানকে বাধ্য করতে হবে। তাদেরকে বাধ্য করা যেতে পারে বিটিআরসি বা আইসিটি মিনিস্ট্রির মাধ্যমে, অর্থাৎ তাদের যদি চ্যানেলগুলোই বন্ধ করে দেওয়া যায় সাময়িকভাবে, তাহলে যখন তারা দেখবে তাদের কোনো কাজই হচ্ছে না,
তখন তারা বাধ্য হয়ে নিবন্ধন নেবে। তবে এনবিআর কর্মকর্তারা মনে করেন এসব সেবায় বাংলাদেশিদেরও ব্যবসা জড়িত থাকায় কড়া পদক্ষেপ নেওয়া ক্ষতিকর হবে। ক্যামেরায় কথা না বললেও তারা জানান আপাতত ইউটিউব সহ বড় 10 টেক জায়ান্টকে টার্গেট করা হচ্ছে। দীর্ঘমেয়াদে সব ডিজিটাল মাধ্যম খুঁজে বের করতে মোবাইল অপারেটর সহ বড় 200 প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের তথ্য নেওয়া হবে বলেও জানান তারা। পাশাপাশি অবৈধ লেনদেনে জড়িত দেশীয়দেরও খুঁজে বের করা হবে। যারা দায়িত্বে আছেন, যে অথরিটি, যে ডিপার্টমেন্ট, তারা টিম করে এই সমস্ত চ্যানেলগুলো মনিটর করতে পারেন। মনিটর করে তাদেরকে বিটিআরসি বা আইসিটিকে যদি রিকমেন্ড করে যে এগুলো ট্যাক্স দিচ্ছে না, তাহলে তাদের চ্যানেল বন্ধ করে দিয়ে দেবে। ডিজিটাল মাধ্যমে বৈধ উপায়ে ব্যয় করা অর্থ থেকে 15% ভ্যাট আদায় করে সরকার। আদায় হয় অগ্রিম আয় করও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে সৌন্দর্য বর্ধনের জন্য সড়ক বিভাজকে লাগানো হয়েছে গাছ। তবে সময়মতো ডালপালা না ছাঁটায় এই সব গাছই এখন হয়ে উঠেছে দুর্ঘটনার কারণ। সড়ক ব্যবহারকারীরা বলছেন, বিশেষ করে গাড়ি ইউটার্ন করানোর সময় উল্টো দিক থেকে আসা গাড়ি দেখা না যায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সাভারের নবীনগর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত 16 কিলোমিটার মহাসড়কে সৌন্দর্য বর্ধনের জন্য মানিকগঞ্জ সড়ক বিভাগের পক্ষ থেকে লাগানো হয়েছে এসব গাছ। প্রকৃতির নিয়মে ডালপালা ছড়ানো গাছগুলো এখন সড়ক ব্যবহারকারীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চালকরা বলছেন, গাছের কারণে অনেক সময়ই ইউটার্ন পয়েন্ট বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা যায় না, ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তাদের। এই গাড়ি যখন টার্নিং নেই, ইউটার্ন করি, তখন একটা গাড়ি কত দূর আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। যখন না থাকবে ডালপালা, তখন দেখা গেল যে গাছের ফাঁক ফোকর দিয়ে গাড়িগুলো দেখা যায় যে ওই সাইডে গাড়ি আছে বা কত স্পিডে আছে গাড়িটা, এই জন্য একটু সুবিধা হয়। শীত মৌসুমে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে গেলে এই রাস্তা আরও দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরা। যত দ্রুত সম্ভব এসব গাছের ডালপালা কাটার দাবি তাদের। শীতের মৌসুম আসছে, সেই শীতের জন্য কিন্তু অনেক সময় কুয়াশাচ্ছন্নের কারণে আর এই গাছ ডালপালার কারণে কোনোভাবেই চালকরা দেখতে পারবে না। তো আমি সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, তারা যেন অবশ্যই এই সড়কের যে অতিরিক্ত বড় যে ডালপালাগুলো আছে সেগুলো যেন কেটে ফেলে। সড়ক বিভাজকের গাছের ডালপালা 2 মাস পর পর কাটা হয় দাবি করে ইউটার্ন পয়েন্টের সংকট দ্রুত নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। খুব জরুরি ভিত্তিতে আমরা হয়তো 2 দিনের মধ্যে এটা আমরা যেগুলো সব গাছই আমরা করতে করি, বিশেষ করে ট্রিমিং করে আর কি, ডালপালাগুলো ছেড়ে দিই। বিশেষ করে ইউটার্নে যেসব জায়গাগুলো ঝুঁকিপূর্ণ এরিয়া, এটা আমরা 2 দিনের মধ্যে এটা করার ব্যবস্থা করি। নবীনগর চন্দ্রা মহাসড়কে ইউটার্ন পয়েন্ট 15টি। এর মধ্যে গাছের ডালপালার জন্য 7টি ইউটার্ন পয়েন্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক টুইটে ট্রাম্প মার্কিন প্রশাসনকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেন। এরপর সোমবার বাইডেন শিবিরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চিঠি দিয়েছে মার্কিন জেনারেল সার্ভিস প্রশাসন। এই প্রতিষ্ঠানের প্রধান এমিলি মার্ফি চিঠিতে জানান, নতুন প্রেসিডেন্টের জন্য প্রায় $6.5 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল প্রস্তুত আছে। এদিকে হস্তান্তর প্রক্রিয়ায় শুরুর আগেই মন্ত্রিসভা গঠনে কাজ শুরু করেছেন জো বাইডেন। সোমবার সেক্রেটারি অব স্টেট পদে অ্যান্থনি ব্লিংকেন এবং জলবায়ু বিষয়ক দূত হিসাবে জন কেরির নাম ঘোষণা করেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আরও 7,813 জনের মৃত্যু নিয়ে মোট মৃত 14 লাখ ছাড়িয়েছে। একদিনে নতুন 4,81,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 5,94,00,000 ছাড়িয়েছে। মৃত ও আক্রান্তের তালিকায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে 888 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1.5 লাখ রোগী। বিস্তার বাড়ায় পার্ক, চিড়িয়াখানা সহ সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। সংক্রমণ বাড়ায় উটা রাজ্যে কড়াকড়ি বাড়িয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সে বিধিনিষেধ আরোপের ফলে কমে এসেছে করোনার দ্বিতীয় দফার বিস্তার। গত 24 ঘন্টায় দেশটিতে 4,500 রোগী পাওয়া গেছে, মারা গেছে 500 জন। তবে রাশিয়ার নিয়ন্ত্রণে আসছে না বিস্তার। সোমবার সেখানে আরও 25,000 করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 361 জন। এছাড়াও ইতালিতে 22,000, যুক্তরাজ্যে 15,000, স্পেনে 8,000, পোল্যান্ডে 15,000 ও জার্মানিতে 14,000-এর বেশি নতুন করোনা রোগী পাওয়া গেছে। বিস্তার নিয়ন্ত্রণে ক্রোয়েশিয়ার রাজধানীতে সকলের জন্য ফ্রি র্যাপিড টেস্টের ব্যবস্থা করেছে সরকার। নতুন করে সংক্রমণ দেখা দেয়া বিমানবন্দরের সকল কর্মীর করোনা পরীক্ষা করছে সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ।
নিজেদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 90% কার্যকর হতে পারে বলে দাবি করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। তবে এরই মধ্যে 70% কার্যকারিতার প্রমাণ মিলেছে। একই সঙ্গে সব বয়সী মানুষের জন্য এই টিকা নিরাপদ বলছে অক্সফোর্ড। করোনার টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের ফাইজার, বায়োএনটেক ও মডার্নার পর বড় ধরনের সাফল্যের দাবি জানালো যুক্তরাজ্যের অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা। তাদের তৃতীয় ধাপের ট্রায়ালের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ভ্যাকসিনের কার্যকারিতা 70%। যুক্তরাজ্যের এই ভ্যাকসিনের গবেষণায় অংশ নিয়েছেন 20,000-এর বেশি স্বেচ্ছাসেবক, যার অর্ধেক ব্রিটিশ, বাকিরা ব্রাজিলের নাগরিক। অবশ্য প্রাথমিক গবেষণায় অংশ নেন 131 জন। তাদের মধ্যে 30 করোনা রোগীর দেহে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিন, আর বাকিদের দেওয়া হয় প্লাসেবো, যাতে ভ্যাকসিনের উপাদান নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, পুরো 2টো ডোজ নিয়েছেন এমন স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে সুরক্ষা মিলেছে 62%। অন্যদিকে প্রথমে অর্ধেক ও পরে পুরো ডোজ নেওয়াদের ক্ষেত্রে এই হার বেড়ে দাঁড়ায় 90%। তবে এই পার্থক্যের কারণ নিশ্চিত করা হয়নি। ভ্যাকসিনের এই সাফল্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 10 কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রস্তুতি নিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। এর আগে যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না তাদের ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করে। তবে এই দুটি প্রতিষ্ঠানের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম ও সংরক্ষণ জটিলতা কম। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে 14 বছরে প্রতিদিন গড়ে 5 শিশু হত্যা বা আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, 2005 থেকে 2019 সাল পর্যন্ত হত্যা বা বিকলাঙ্গের শিকার হয়েছে 26,000-এর বেশি শিশু। জেনেভায় আফগানিস্তান কনফারেন্স 2020 সম্মেলন শুরুর আগে বিশ্বের দাতা দেশগুলোর কাছে দেশটির শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান জানায় সংস্থাটি। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 11টি দেশের মধ্যে একটি আফগানিস্তান। 2019 সালে দেশটিতে সবচেয়ে বেশি শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে। তথ্যমতে ওই বছর দেশটিতে 874 শিশু নিহত ও 2,275 শিশু বিকলাঙ্গ হয়েছে। তাদের মধ্যে 2/3 ছেলে শিশু। আফগানিস্তানের সরকার বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ে বিস্ফোরণ, আত্মঘাতী হামলাসহ অন্যান্য হামলায় নিহত হয়েছে তারা। 2017 থেকে 2019 সাল পর্যন্ত দেশটিতে 3 শতাধিক স্কুলে হামলা হয়েছে। আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম দিন মাঠে নামছে সাকিব মাহমুদুল্লাহদের তারকা সমৃদ্ধ জেমকন খুলনা। সন্ধ্যা 6:30টার ম্যাচে তাদের প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল। এর আগে উদ্বোধনী ম্যাচে দুপুর 1:30টায় মুশফিকের বেক্সিমকো ঢাকার লড়াই শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে। কাগজে কলমে টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটের তকমা পেয়েছে খুলনা। সাকিবের উপস্থিতিতে 16 আনা পূর্ণ হয়েছে। এতে অবশ্য ভালো মন্দ দুই দিকে আছে। টুর্নামেন্ট জুড়ে প্রতিটি ম্যাচেই খুলনার উপর প্রত্যাশার চাপ থাকবে। ভালো করলে প্রশংসা পাবেন অধিনায়ক, খারাপ করলে মন্দ কথা শুনবেন। আপনি যত বড় নামই থাকেন, যত ভালো ক্রিকেটারই হন, দিন শেষে আপনাকে মাঠে এটা প্রমাণ করতে হবে। ওই রেপুটেশনটা যারা আমরা বিয়ার করি সেটা সবসময় আমাদের প্রমাণ করার একটা তাগিদ থাকে এবং এটা থাকাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমাদের প্রমাণের অনেক কিছু আছে। ওই টিমটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। দিনের দ্বিতীয় ম্যাচে শিশিরের প্রভাব থাকবে, সেই ভাবনায় পরিকল্পনা করছে দলগুলো। প্রস্তুতির সময় কম পাওয়ায় ফ্লাডলাইটের নিচে অনুশীলনের সুযোগ পায়নি কোনো দল। আরেকটি দর্শকহীন টুর্নামেন্ট, যা টি-20 ক্রিকেটের সঙ্গে বড্ড বেমানান। তবে সাকিবের প্রত্যাবর্তন, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকদের অংশগ্রহণে টুর্নামেন্টের জলিসতা বাড়বে নিঃসন্দেহে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। অপেক্ষা শেষ হচ্ছে, ভক্ত সমর্থকরাও ফিরে পাচ্ছেন সাকিবকে। এই উপলক্ষ বাংলাদেশ ক্রিকেটে বিশেষ দিন বলছেন তামিম ও মুশফিক। তাদের প্রত্যাশা আগের সাকিবকেই দেখা যাবে মাঠে। অন্যদিকে টি-20 কাপে সাকিবের অধিনায়ক মাহমুদুল্লাহ বলছেন, ম্যাচে সেরাটা দিতে পুরো ফিট টাইগার নাম্বার 1। সাকিব ফিরলেও এখন অপেক্ষা মাশরাফির জন্য। ফিট হয়ে আসরে খেলার সুযোগ আছে নড়াইল এক্সপ্রেসের। ম্যাচের আগে শেষ অনুশীলনে সিরিয়াস অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রতিপক্ষের শক্তি, সামর্থ্য, খেলার কৌশল নিয়েই আলোচনা চলছিল টিম মিটিংয়ে। সেখানে মনোযোগী ছাত্র সাকিব। তখন হয়তো ক্ষণিকের জন্য ফিরে গিয়েছিলেন গেল বছরের 19 সেপ্টেম্বর, যেদিন সবশেষ ম্যাচ খেলেছিলেন। অধিনায়কের দায়িত্বে এভাবেই দলকে দিক নির্দেশনা দিয়েছিলেন।
বিপিএল এর মতো জমকালো আসর নয়, থাকছেন না বিদেশি ক্রিকেটার। তারপরেও ক্রিকেট বিশ্বের কাছে বঙ্গবন্ধু টি-20 কাপের গুরুত্ব বেড়েছে সাকিবের ফেরার আসর হিসেবে। দুই সতীর্থ তামিম মুশফিকের কাছে সাকিবের ফেরার দিনটা বিশেষ কিছু। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, বিকজ ওর ক্যালিবারের প্লেয়ার ফেরত আসতেছে। আই এম শিওর ওর ফ্যান্সরা উইল বি ওয়েটিং ফর টু সি হিম। ওয়ার্ল্ড ক্রিকেটই ওয়েট করছে যে সে আমাদের নাম্বার 1 অলরাউন্ডার এবং আমাদের নাম্বার 1 প্লেয়ার, এবং আমরা অনেক মিস করেছি এবং আমরা রিয়েলি লাকি। আশা করছি আমাদের সাথে যেন ও ছাড়া আর অন্য সবার সাথে ভালো খেলে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সাকিবকে কাছে থেকে সবচেয়ে বেশি দেখেছেন মাহমুদুল্লাহ। অনুশীলন করেছেন একসাথে। সাকিবের ম্যাচ ফিটনেস নিয়ে তাই তো কোনো সন্দেহ নেই অধিনায়কের। পরিকল্পনার বিশেষ অংশ জুড়েই থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের যে ক্যালিবার বা ক্যাপাবিলিটি, আমার মনে হয় না যে ওটার কোনো প্রশ্ন থাকবে ওর অ্যাচিভমেন্ট বা ওর পারফরমেন্সের ক্ষেত্রে। তো আমি বিশ্বাস করি যে ও ফার্স্ট ম্যাচে ও নিজেকে মেলে ধরতে পারবে। অপেক্ষা এখন মাশরাফির ফেরার। দিনে দিনে অবস্থার উন্নতি হচ্ছে। রিয়াবের সাথে ফিটনেস ফিরে পাওয়ার কাজ শুরু করেছেন। ডিসেম্বরের শুরুর দিকে বল হাতে নেবেন, ফলে টি-20 কাপে ম্যাচকে দেখার সুযোগ থেকেই যাচ্ছে। এই টুর্নামেন্টের পার্সপেক্টিভে বললে সেক্ষেত্রে লাস্টের 2 থেকে 3টা ম্যাচ হয়তো বা ও কাভার আপ করতে পারবে ইন গ্রুপ স্টেজ। হ্যাঁ, লেটস সি, বাট অ্যাট দিস পয়েন্ট অফ ভিউ, অ্যাট দিস মোমেন্টে এটা বলা খুবই টাফ। মাশরাফি ফিরতে পারলে টি-20 আসর জমবে পঞ্চপাণ্ডবের উপস্থিতিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারে দ্বিতীয় দিন জাতীয় দলে অনুশীলনে ইউইও টেস্টে ফিটনেস পরখ করে নিয়েছে কোচিং স্টাফ। ফুটবলারদের বর্তমান অবস্থায় সন্তুষ্ট ট্রেনার ইভান রাজলক। আর কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে মূল লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন সুমন রেজা। শতভাগ দিয়ে কাতারের বিপক্ষে ভালো করার প্রত্যয় এই তরুণ ফরওয়ার্ডের। না ফেরার দেশে বাদল রায়, তার রেশ কাতারেও। ফুটবল কিংবদন্তিকে সম্মান জানাতে জাতীয় দলের অনুশীলনের শুরুতে 1 মিনিটের নীরবতা। খবর শোনার পর আসলে আমরা সকল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়াররা খুবই শোকাহত, কারণ আমরা এমন একজন মানুষ হারিয়েছি যিনি আমাদের বড় ভাইয়ের মতো এবং অভিভাবকের মতো। আমরা একজন লিজেন্ডকে হারিয়েছি, আমরা একজন অভিভাবককে হারিয়েছি বাংলাদেশের ফুটবলে। আমরা চাই, আমরা সবাই এখান থেকে একটাই স্মরণ করতে চাই দাদাকে, দাদা যেন ওপারে ভালো থাকুক। দ্বিতীয় দিনের অনুশীলনেও ফিটনেসের জোর কোচিং স্টাফের। ইউইও টেস্টে দেখে নেওয়া হয়েছে ফুটবলারদের অবস্থা। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা হয়েছে ছোট পরিসরের ম্যাচ। সব মিলে কাতার ম্যাচের আগে শতভাগ প্রস্তুত হতে মুখিয়ে লাল সবুজ। ইউইও টেস্টে ফিটনেস দেখে নিয়েছি, সবার অবস্থা ভালো বলা যায়। ট্রেনিং সেশনগুলোতে আরও উন্নতির লক্ষ্য থাকবে। মোটামুটি ভালো করেছি, ছোট একটা গেম খেলা হয়েছে। সব মিলিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি কাতার ম্যাচের সাথে ভালো করার। ইনশাআল্লাহ আমরা এই ম্যাচে ভালো করব। কাতারে পৌঁছে কোভিড টেস্টে নেগেটিভ হয়ে দলের সাথে যুক্ত হয়েছেন সহকারী কোচ মাসুদ পারভেজ। আরও একদিনের অনুশীলনের পর বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মি টিমের বিপক্ষে নামবে জামালরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।